নাম যদি এভাবে বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না নিষিদ্ধ ক্লিয়ার করে রাখা দরকার, সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। রাজ্জাকিবের কাছে আসছে, কিন্তু তার আগে আমি তথ্য উপদেষ্টার বক্তব্য একটু উল্লেখ করতে চাই আলোচনা যাওয়ার আগে। আমাদের সবার মেমোরি শেষ হয়ে যাওয়ার পর কোনো একদিন আওয়ামী লীগ বড় গলা করে কথা বলতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেছেন, আন্দোলন করতে নৈতিক সাহস লাগে, আর একটা কথা বলি না, চোরের মায়ের বড় গলা, মানে আওয়ামী লীগের বড় গলা হতে এখনো অনেক সময়ের ব্যাপার। এর পাশাপাশি আরেকটি কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে আসলে আদালত, সেটি কোনো ব্যক্তির ইচ্ছায় হবে না। যদি ওনার কথা দিয়ে শুরু করি যে নৈতিকতার মধ্যে থাকতে হলে আপনি নৈতিক সাহস পাবেন, এটা কিন্তু শুধু আওয়ামী লীগের জন্য না, সবার জন্যই প্রযোজ্য। আপনি যদি নৈতিকতার ভিতরে না থাকেন, আপনি নৈতিকতা দেখাতে পারবেন না। আবার উনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দায়িত্বটা আইসিটির, মানে কোর্টের। এটা তো ঠিক আছে, ওই আইন সংশোধন করা হয়েছে, বাতিল করবে কিনা, দল নিষিদ্ধ করবে কিনা কোর্ট ডিসাইড করবে। এটা তো এই মুহূর্তে এটার সাথে রিলেভেন্ট না, প্রাসঙ্গিক না। আপনার দল নিষিদ্ধ হয় নাই, পরিষ্কার, আজকে পর্যন্ত দল পরিষ্কার আছে। ওনরাই আবার বলছেন আওয়ামী লীগ কিন্তু স্থানীয় নির্বাচনে নির্বাচন করতে পারবেন, বলছে তো। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, শর্ত সাপেক্ষে, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তো ভেক্টর, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তারা বাদে 50,000 লোকের বিরুদ্ধে অভিযোগ আছে। আওয়ামী লীগ তো 50,000 না। সুতরাং আপনি বৈধ করে দিচ্ছেন, একদিকে তার কার্যক্রম নিষিদ্ধ। আপনার তো আর একটা দিক বলার দরকার নাই, কারণ স্থানীয় সরকার নির্বাচন তো হবে প্রতীক ছাড়া। তো প্রতীক ছাড়া নির্বাচনে যে মনে হয় সে হোক, আপনার বলার দরকারটা কি? ইউ আর ক্রিয়েটিং প্রবলেম, আর ইউ আর গিভিং একটা মেসেজ দিচ্ছেন, করো নির্বাচন। এটা তো দুই দিকে খেলা বলে এটাকে। এটা নৈতিকতার ভিতরে পড়ে না। যেই নৈতিকতা উনি বললেন, ওনারও নৈতিকতার মধ্যে পড়ে না। আমি মনে করি এটা অতিরঞ্জিত বাড়াবাড়ি কথা ওনার। আপনি ওয়েলকাম করবেন কেন তাদেরকে? যে যারা, আপনি যখন প্রতীক থাকবে না তখন তো কে করে না করে। এখন ওবায়দুল কাদের সাহেব যদি এসে উপজেলায় নির্বাচন করে তাহলে তো সবাই চিনবে তারে, তাই না? কিন্তু ওবায়দুল কাদের বিহীন যারা, যাদেরকে শরীফ ভাই চেনে না, বলুক না শরীফ ভাই কয়জন আওয়ামী লীগের লোকরে চেনে? সারা বাংলাদেশে 500 লোকের চেনেন, কথার কথা। সুতরাং সে যদি প্রতীক ছাড়া দাঁড়াক, এটা তো আমার বলার দরকার নাই। আচ্ছা, এইবার আসেন আপনি আওয়ামী লীগ মাঠে নামতে পারবে কিনা, বা কি বললেন বড় গলা, আওয়ামী লীগের বড় গলা হতে অনেক সময় লাগবে। একটা জিনিস মাথায় রাখেন যে এই আওয়ামী লীগের জন্ম যখন হয় 49 সালে, এবার বোধহয় তার 77তম জন্মবার্ষিকী। যখন জন্ম হয় তখন কিন্তু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নাম ছিল, আর তখন ক্ষমতায় ছিল পাকিস্তানের মুসলিম লীগ, তাই না শরীফ ভাই? আমি যদি ভুল না করি, সেখানে আমাদের বৈষম্য নিয়ে লড়াই হইল। ইনফ্যাক্ট লড়াইটা হলো বৈষম্য, পক্ষপাতিত্ব। যেমন আমার দেশ থেকে নিউজ প্রিন্টের এই পাট টাট সব যাইতো, এরপরে যে কাগজটা তৈরি হয়ে আসতো আমরা অনেক বেশি দাম দিয়ে কিনতাম। মানে এরকম বৈষম্য, বিভিন্ন বিষয়ে বৈষম্য ছিল নাকি শরীফ ভাই? বৈষম্যগুলো ছিল। সেই বৈষম্য থেকে আমাদের আন্দোলন শুরু। সেখান থেকে একটা পার্টি হইল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ভাসানী সাহেব। সময়ের ব্যবধানে শর্টকাট বলি, এত বড় লম্বা ইতিহাসের কারণ নেই এখানে। শর্টকাটে চলে আসলো আওয়ামী বাদ দিয়ে, আরে মুসলিমটা শব্দটা বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতার পর তার নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ। এই হলো তার পট পরিবর্তন। এখন দেখেন, বৈষম্যের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল, সেই আন্দোলনটাকে কেন্দ্র করে গুলিও খাইছে এই দেশের মানুষ। গুলি বুকে পাথর, এই দেশ বলবো না, তখন পূর্ব পাকিস্তানের লোক গুলি টুলি খাইয়ে শেষ পর্যন্ত আমরা ভূখণ্ড ভাগ করে ফেললাম, আমরা স্বাধীনতা নিলাম। তখন যারা বিরোধিতা করছিল তারাই আজকের জামাত, ঐতিহাসিকভাবে তারা। সেই ব্যক্তিগুলা নাই, বাট সেটা বলছি। তাহলে তারপরে 75 সালে সপরিবারে নিহত হইলেন শেখ হাসিনা, আরে শেখ হাসিনার পরিবারের সবাই। শেখ হাসিনা তারপরে সময়ের ব্যবধানে আবার আসলেন 2000 সম্ভবত 21 বছর পরে ক্ষমতায় আসলেন। আর 76 সালে না 81 সালে দেশে আসলেন। আচ্ছা, আপনি আমারে বলেন তো, রাজনীতি একটা তপ্ত আগুন। আমি আগুনের কুণ্ডি আমি বারবার বলি। শেখ হাসিনা তো এখানে আসার পরে
তার অন্য সাইডে আমি যাব না, আমি বলছি রাজনীতি কত নির্মম খেলা। সে কিন্তু ওই যে তখন যে যুদ্ধ করার সময় যারা আমাদের বিরোধিতা করছিল তাদেরকে ছাড়ে নাই তো, যতটুকু পারছে। আবার বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধও নিয়েছেন। এটা কেন বলছি আমি? রাজনীতি খুব নির্মম হাতে দমন করতে হয়, মানে আপনাকে কঠিন হইতে হবে, জায়গাটাই কঠিন। এখানে আপনাকে কেউ সাইড দিবে না। ঠিক আপনি তখন ক্ষমতা এসে আপনি যদি সফট কর্নারে, তারপর তার লম্বা সময় পাড়ি দিল, কত চড়াই উচ্চাই, আয়নাঘর বানাইলেন, লোক হত্যা করলেন, গুম করলেন, ইত্যাদি ইত্যাদি। আমি সেটা নিয়ে সমালোচনা করতেছি না, আলোচনাও করতেছি না, কারণ আমার রাষ্ট্র কী করতে তাই তো আমি দেখতেছি। আমরা বললে লাভটা কি? কিন্তু প্রশ্ন হচ্ছে এটা করার পর একটা সময় এসে কিন্তু আমরা একটা বার্তা পাইলাম, আজকে যারা ক্ষমতা তারা কি বললেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। এই যে প্রতিহিংসার রাজনীতি করবেন না, ইটস এ সফট টোন টু আওয়ামী লীগ। কারণ এই 16 বছরের কর্মকাণ্ড তো আওয়ামী লীগই ঘটাইছে। তা আপনি যখন বলবেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, ফাইন, আমি আমার প্রতিহিংসার রাজনীতি না করতে পারি, কিন্তু অন্য যারা ভিকটিম হয়েছে নানান কারণে, আমরা তো মায়ের ডাকের ব্যাপারটাও তো জানি। মায়ের ডাক যারা আসছিল তারা তো কোনো রাজনীতিবিদ না, তারা তাদের সন্তান হারানোর বেদনা নিয়ে আসছে, সন্তান গুম হওয়ার বেদনা নিয়ে আসছে। তো আপনি যখন বলবেন প্রতিহিংসার রাজনীতি করবেন না, ভালো কথা, এটা আপনার ইন্ডিভিজুয়াল হতে পারে, আমি তো সামষ্টিক সবারটা বলতে পারবো না। পাশাপাশি আপনি দেখেন প্রতিহিংসার রাজনীতি যে করতে চায় না, মানুষ যে কত মোহর মধ্যে থাকে। আপনি ইলিয়াস আলী গুম হয়েছে, তার ওয়াইফ কিন্তু পার্লামেন্টে আছে। মতিউর রহমান নিজামীর ছেলে বোধহয় আরমান নাকি কাশেম, মীর কাশেমের সাহেবের ছেলে আরমান। মীর কাশেম সাহেব মৃত্যুদণ্ড প্রাপ্ত, আরমান নাকি আয়নাঘরে ছিল, অথচ তাদের প্রেজেন্সেই কিন্তু গুম অধ্যাদেশটাকে আইনি রূপ দেয় নাই, বাতিল করা হয়েছে। তারা কিন্তু নির্বিকার। এটার মান হচ্ছে মানুষের লোভ মোহ সব ভুলে যায়। কেন কথাটা স্বাভাবিকভাবে কই, আপনাদেরকে তো টাচ করে নাই। এবং আপনি দেখেন একটা দল যখন ক্ষমতা থেকে চলে যায়, আমরা শরীফ ভাই আলোচনা করতেছি, আমরা আলোচনা করতেছি, একটা দল চলে যেতে পারে রাজনীতির থেকে, ক্ষমতা আজকে আপনি আছেন কালকে, কিন্তু তার এমন কোনো দল পাই না যার শুধু আদর্শ নিয়ে আমরা আলোচনা করতে পারি, যে ওই দলটার এই আদর্শ, শুধু আদর্শের উপরেই থাকবো এবং তার মতো দলের ক্ষমতা আসা উচিত। আমরা কিন্তু এইভাবে একটা দল খুঁজে পাচ্ছি না, মুখে যাই বলি না কেন। এই যে পাচ্ছি না, এটার মানে হচ্ছে দেশে রাজনীতি নাই, দেশে আছে ক্ষমতায় যাব। নাহলে রাজনীতি যদি থাকে আপনার আলোচনা থাকবে না কেন? রাজনীতি থাকলে আলোচনা থাকবে না কেন? এখনো তো শেরে বাংলার আলোচনা করি, এখনো মাওলানা ভাসানীর আলোচনা করি, এখনো বেগম রোকেয়ার আলোচনা করি, এখনো কবি নজরুল ইসলামের আলোচনা করি। তারা তো রাজনীতি করে গেছে। রাজনীতি মানে ক্ষমতায় যাওয়া না। আর যে রাজনীতি ক্ষমতায় যাওয়া, তাদের কোনো আদর্শ আলোচনার ইতিহাস থাকে না। এই যে বলতেছে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, এটা কি, এটার জন্য কি আমাকে আওয়ামী লীগ এই ক্ষমতাসীন দলরে একবারও মহাপুরুষ ভাববে বলে আপনি মনে করেন? আচ্ছা, যদি তাদেরকে মহাপুরুষ ভাবে, প্রতিহিংসার রাজনীতি করব না, সেটাও তো তাকে আহ্বান করার সহায়ক। না মহাপুরুষ, আমরা নামলে কিছু হবে না। কিংবা উল্টাটা যদি ভাবেন, যদি ভাবে যে এরা মহাপুরুষ হয়েছে কি, আমাদেরকে ভয় পায় নাকি, তাও তো মাঠে নামতে পারে। শরীফ ভাই যে একটা কথা বলল, এত আয়োজন কেন তাদেরকে নিয়ে? আপনি আমাকে বলেন, মাঠে বিজিবি নামছে, মাঠে আনসার নামছে, মাঠে পুলিশ নামছে, সেনা সদস্য আছে। আপনি আজকে 23শে জুন চট করে এদেরকে নামায় দেওয়ার মতো কি ঘটনা ঘটছে? আপনারা স্ট্যান্ড বাই থাকতে পারতেন, পুলিশ যদি ব্যর্থ হইতো দেখতেন। অথচ এর পাশাপাশি যদি বক্তব্য এইটা আসে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কোর্ট, তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, আবার স্থানীয় নির্বাচনে আপনি ইলেকশন করতে পারবেন প্রতীকবিহীন। আপনি কতগুলা বার্তা দেখেন না। 3 নম্বর আসেন, প্রতিহিংসার রাজনীতি করব না, সবই তো তাদের ফেভারে। এই সব কথাগুলোই তো তাদের পক্ষে যায়। আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, কার্যক্রম নিষিদ্ধ, আবার সরকার পক্ষ বলছে আপনার স্থানীয় নির্বাচন করতে পারবেন প্রতীকবিহীন। হ্যাঁ, আনসার বিজিবি যাদেরকে নামাইলেন, এরা তো 16 বছর পুরানো। এই সরকার আসার পর বা ইউনূস সরকার আসার পর আর্মি, আনসার, কোথাও কিছু রিক্রুটমেন্ট হয়েছে? আমি কথার কথা বলছি, তো সেই পুরনোই তো। এখন যদি 2 দল মারামারি করে, কথার কথা বলছি, 2 দল যদি মারামারি করে, ওরা যাবে কোথায়?
এই বিজিবি আনসার, এটা তো সেই আওয়ামী লীগের। আবার তাদের জন্য নির্বাচন নিষিদ্ধ না, স্থানীয় নির্বাচন সামনে আসেই তো স্থানীয় নির্বাচন। নির্বাচন যদি নিষিদ্ধ না হয় আমি প্রচার করব না কেন? নির্বাচন মানেই তো প্রচারণা। আপনি তো আমাকে নির্বাচন, আমি তো নৌকার স্লোগান নিয়ে নামবো না, আমি দলবাইন্দা নামবো নির্বাচনে, অমুকরে ভোট দিন। বিষয়গুলো কি? এটা কি ভীতু তারা না মহাপুরুষ হইতেছেন? আপনি মহাপুরুষ হন আর ভীতু হন, দুইটা সুবিধাই আওয়ামী লীগ পাবে, খুব পরিষ্কার। এইবার আসেন, দুইটাই বলছেন যে ভীতু হলেও সুবিধা পাবে, মহাপুরুষ হলে আমার কিছু বলবে না। আমি যদি বলতেছি না আমি প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা এটা চাই না, তাহলে প্রতিহিংসার রাজনীতি না কেন? আপনার 16 বছর সমস্ত কর্মকাণ্ড প্রতিটারই তো আইনি বিচার হয়, প্রতিটার তো আইনি বিচার হয়। আপনি একটা দেশের বিডিআর হত্যা হয়েছে 57 জন আভ্যন্তরীণভাবে, এই দেশটার সার্বভৌমত্ব তো নাই, মানে ইন্টারনাল সার্বভৌমত্ব নাই। আবার যদি ধরেন এক্সটার্নাল রোহিঙ্গা ঢুকছে 10 লাখ, তাহলে আপনি যদি আর্মির রোলটা আনেন, দেশের ইন্টারনাল সার্বভৌমত্ব এক্সটার্নাল সার্বভৌমত্ব যদি ধরেন, তাহলে এটার দায়িত্ব কার? আর্মি, ফাইনালি আর্মি। আচ্ছা, তাহলে 57টা অফিসার মারা গেল, আমরা আমাদের প্রোটেকশনে ব্যর্থ। আমাদের কাছে কি সিগন্যাল ছিল না? আমার তো জানতে হবে, বুঝতে হবে আমি ব্যর্থ। আবার সমস্ত জিওসি, জেনারেল অফিসার কমান্ডিং বলা হয় ক্যান্টনমেন্টে, যার যার এরিয়াকে বলা হয় ওটা তার এরিয়া, জিওসি এরিয়া কমান্ডার। তো সমস্ত জিওসির প্রত্যেকের আলাদা আলাদা ম্যাপটা যদি একত্র করেন তাহলে সেটা হবে বাংলাদেশ। তাহলে রোহিঙ্গা যখন ঢুকতেছিল ওটাও কোনো জিওসির ম্যাপের মধ্যে আছে। তাহলে আমরা করলাম কি? পাশাপাশি আপনি এখন লেটেস্ট ইন্টারনাল আসেন, লেটেস্ট ইন্টারনাল আসলে আমরা বহু বিষয়ই তদন্ত করি। যেমন ধরেন সম্প্রতি কথা আসছে যে মায়ের ডাকের কথা বললাম। আচ্ছা, এই যে একটা সম্প্রতি হয়েছে যে বাংলাদেশে একটা হিন্দু প্রদেশ বানানো হবে, প্রয়োজনে সব হিন্দু একত্রিত হবে। আপনি যেই বলুক না কেন, আপনি যদি স্বাধীন রাষ্ট্রের ভিতরে জিনিসটা চিন্তা করেন, রাষ্ট্রদ্রোহী হয়েছে আমি বলবো না যে রাষ্ট্রদ্রোহী এই মুহূর্তে হয়ে গেছে, ধরে নিলাম। কিন্তু আপনি যদি একটা অঞ্চলকে বলেন যে এইটাকে আমি এই হিন্দুদের প্রদেশ বানাবো, এখানে তো শুধু হিন্দু নাই, এটার মানে হচ্ছে এক্সচেঞ্জ করতে হবে। এখানে যে মুসলমান আছে তাদেরকে বের করে দিতে হবে, বাংলাদেশের অন্য জায়গায় যে হিন্দু আছে তাকে এখানে ঢুকাইতে হবে, তাইলে না হিন্দু প্রদেশ হবে। এই যে সিদ্ধান্ত, এই যে বক্তব্যটা উনি দিলেন, কতখানি অপরাধ হয়েছে আমি বিবেচনায় নিলাম না, কিন্তু তাকে তো জিজ্ঞাসাবাদ করতে পারে। কারণ একজনের চাঁদাবাজ ইস্যুতে একজন এক্সিস্টেড এমপির ছেলেকে নিয়ে নাকি জিজ্ঞাসাবাদ করছে এবং পরে ছাড়ছে। আমি জানি না ছাড়ছে কি ছাড়ে না, ধরে নিলাম ছেড়ে দিছে। তাহলে চাঁদাবাজের এটা কি আপনি ন্যায় বিচার বলতে চান না আইনের শাসন বলতে চান? সেটাও আমরা মানব না। আমরা 55 বছর ইতিহাসে দেখি নাই কোনো এমপির ছেলেকে আবার জিজ্ঞাসাবাদ করে। তো চট করে যদি এটা আপনি প্রমাণ করতে চাই আমরা যে আইনের প্রতি আমরা খুব গুরুত্ব দিচ্ছি তাই এমপির ছেলেকেও ছাড়ি নাই, তাহলে তাকেও তো জিজ্ঞাসাবাদ করতে হবে। সে বলছে আমাদের কাছে টাকা পয়সা লাগলে আমরা সেটা বিদেশ থেকে পাবো, দিবে বলছে, আশ্বস্ত হয়েছেন, তাহলে জিজ্ঞাসাবাদ তো করা দরকার। আপনাকে টাকা দিবে কে, আপনি চিন্তা করতেছেন কেন, আপনি চিন্তা করার অথরিটি কিনা, ইত্যাদি ইত্যাদি। এটাকে যদি বলি, এটাকে মনে করেন যদি কেউ আমরা 5 জনে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করি তাইলে জঙ্গিবাদের উত্থানও বলতে পারে। কিন্তু আদালতও তো আছে, সেও তো একটা সুমোটো রুল দিয়ে জিজ্ঞেস করতে পারে যে ভাই তুমি এটা কিসের এখতিয়ারে তুমি এটা বললা, তোমাকে ফান্ডিং কে করবে? ফান্ডিং মানে এনজিও ইনভলভ। এখন সম্প্রতিকালে এনজিও নিয়ে একটা বিশেষ আলাপ আলোচনা চলতেছে, সেটা পরে বলছি। ঠিক এই মুহূর্তে আমি বলতেছি যে এই জিজ্ঞাসাবাদটুকু অন্তত করা দরকার। আপনি যদি চাঁদাবাজের জন্য একজন এমপির ছেলের জিজ্ঞাসাবাদ করতে পারেন, একই সময় এইটুকুর জন্য জিজ্ঞাসাবাদ করা যায়। প্লাস পার্লামেন্টে এই আলোচনাটা আনা দরকার যে দেশের ভিতরে এই কথা কিভাবে বলে। আওয়ামী লীগের বড় গলা হতে অনেক সময় লাগবে, আজকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমি আলোচনা যাবার আগে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই। আমরা গতকালই দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা মোতায়েন করা হয়েছে 6 জেলাতে, 9 দিন তারা মাঠে থাকবে। এর পাশাপাশি ঢাকাতে 18,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আজকে বিজিবি সদস্যদেরকে আমরা মাঠে দেখেছি। এরপরও আমরা দেখেছি যে বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি জেলা এবং ঢাকাতে কিছু মিছিল, ঝটিকা মিছিল করছে, মিছিল বলবো না, আমি
শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই। শরীফ ভাই, আপনি এত নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও তারা মাঠে কিভাবে নামছে, আমি ওই বক্তব্যে পরে যেতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আওয়ামী লীগ মানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের 15 বছর একটানা ক্ষমতায় ছিল এবং একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে দলটা ক্ষমতাচ্যুত হয়েছে তাদের নেতৃত্বের একটা বড় অংশ পালিয়ে গেছে। তাদের দলের প্রধানের বিরুদ্ধে ফাঁসির দণ্ড হয়েছে, তার নেতাদের একটা অংশ জেলখানায়, আর বাইরে যারা পালিয়েছে তাদের অনেকেই বাড়িতে যদি কালকে ফিরে আসে অন্তত 2 বছরেও ঘরে ঘুমাতে পারবে না, কারণ অবকাঠামোগত অবস্থাটা এরকমের। আবার তাদের নেতাকর্মীদের একটা বিরাট অংশ কারাগারে আছে, পালিয়ে আছে। সেই আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা করতে হয় কেন? আজ থেকে 1.5 বছর আগে যখন আওয়ামী লীগ পালিয়ে যায়, যদিও শেখ হাসিনা কিন্তু খুব সাহস করে খোঁচা দিয়ে বলতেন আওয়ামী লীগ কখনো পালায় না, তারপরেও যখন পালিয়ে যায় তখন আমাদের রাজনৈতিক নেতৃত্বের একটা বিরাট অংশ বলেছিল যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগ নাই। সেই আওয়ামী লীগকে আজকে আপনাকে সেনাবাহিনী নামিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করার ভাবনাটা কেন ভাবতে হয়? বাংলাদেশে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তার একটা ঐতিহ্য আছে, তার কতগুলো অ্যাচিভমেন্ট আছে, আবার তার বিরুদ্ধে বিস্তর অভিযোগও আছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, এই অভিযোগও তার বিরুদ্ধে আছে। আবার ভোটাধিকার অর্জন করার পেছনে লড়াই করার ইতিহাসও তাদের আছে। সেই আওয়ামী লীগ, তার হাতে জুলাইয়ের রক্ত আছে, আবার তার একটা বিপুল ভোট ব্যাংক আছে। গত 3-4 দিন আগে ফরিদপুর 1 থেকে নির্বাচিত জামাত ইসলামের সংসদ সদস্য, তার একটা ইন্টারভিউ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তিনি সেখানে বলছেন যে এই দলটার লক্ষ লক্ষ কোটি ভোটার আছে, তারা আমাকে ভোট দিয়েছে এবং সেই কারণে আমি তাদের ভোটে বিজয়ী হয়েছি, সেই কারণে আমি রাস্তাঘাটগুলো তাদেরকে করে দিচ্ছি। তার মানে হচ্ছে যে তাদের নেতাকর্মীরা আছে, কিন্তু এই নেতাকর্মীদের একটা বড় অংশ তারা যে গত 15 বছর যে অন্যায় অবিচারগুলো করেছে, এই উপলব্ধিটা তাদের নেই। যদিও আমাদের এখানে কোনো রাজনৈতিক দল তার পেছনের যে কলঙ্কিত ইতিহাস এগুলো কখনো স্বীকার করে না। সেটি 71-এ জামাতের ভূমিকা বলেন, বিএনপির শাসনামলে যে সমস্ত দুঃখজনক এবং সমালোচনার মতন বিষয়গুলো বলেন, আর এখন এসে আমরা দেখছি যে আওয়ামী লীগ বলতে চাইছে যে জুলাই অভ্যুত্থানটা এটা বিদেশিরা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে। সেই পয়েন্টে সে এখনও আছে। আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক আছে, যেটা বললাম, যে ভোট ব্যাংকের কারণে জাতীয় নির্বাচনের আগে ঠাকুরগাঁয় গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দেওয়ার পর সমালোচিত হয়েছিলেন এবং তিনি বক্তব্যটা দিয়েছিলেন আওয়ামী লীগকে এক ধরনের সন্তুষ্ট করার জন্য। নির্বাচনের আগে কুমিল্লার 14 গ্রামে আবদুল্লাহ মোহাম্মদ তাহের অথবা গোপালগঞ্জের শেখ হাসিনার আসনে জামাতের প্রার্থী বলেছিলেন যে ভোটটা আমাকে দিয়েন, এর পরের বার আওয়ামী লীগ আসলে তাদেরকে দিবেন। এখন আওয়ামী লীগের গলা কি উঁচু হবে? আওয়ামী লীগের এর আগেও তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, প্রায় 21 বছর, এবং তার আগে 75-এর 15ই আগস্টের ঘটনা ঘটে, তখন আওয়ামী লীগ ভিকটিম ছিল। আর জুলাইয়ে 24-এ আওয়ামী লীগ নিজেই একটা আগ্রাসন চালিয়েছে, অত্যাচারী শক্তি হিসাবে মানুষের সামনে এসেছে। তারপরেও আওয়ামী লীগ নিয়ে আলোচনার একটা বড় কারণ হচ্ছে তার একটা বিশাল বিস্তৃতি আছে। এই বিস্তৃতি আপনি চাইলেই কি একেবারে নিশ্চিহ্ন করে ফেলতে পারবেন? আমার কাছে সেটি মনে হয় না। আবার বলি, তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে, তার বিরুদ্ধে গুমের অভিযোগ আছে, খুনের অভিযোগ আছে, ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ আছে। আবার তার একটা বড় ভোট ব্যাংক আছে, যে ভোট ব্যাংকের কাছে আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলার পরেও রাতের বেলা আবার গিয়ে তার দরজার কড়া নাড়েন, ওই ভোটটা আপনার লাগবে। সুতরাং আপনার এই জায়গায় একটা দ্বন্দ্ব এখানে কাজ করছে। আওয়ামী লীগ ক্ষমতার থেকে নেমে যাওয়ার পর তাদের একজন মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিরাপদে দেশ থেকে ত্যাগ করার সুযোগটা কারা দিয়েছিল? কাদের বিরুদ্ধে অভিযোগ? নোয়াখালীর একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে
চৌধুরীকে দেশ থেকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার বিনিময়ে 3 কোটি টাকার যে গল্পটা আছে বাজারে, সেটা কাদের বিরুদ্ধে? তো আওয়ামী লীগকে আজকে পর্যন্ত প্রাসঙ্গিক করে রেখেছে কারা? জনগণ তাকে কিন্তু প্রত্যাখ্যান করেছে, জনগণ তার বিরুদ্ধে কথা বলেছে, এখন পর্যন্ত কথা বলে। সাধারণ মানুষের সিম্প্যাথির কথা বলেন, সাধারণ মানুষ এখনও তাদের পক্ষে এসে দাঁড়ায়নি। আওয়ামী লীগ তার শক্তিটা দেখাচ্ছে। যেখানে তার 2 লক্ষ ভোট আছে, সেই নির্বাচনী এলাকায় দমন পীড়নের মুখে তার মিছিলে লোক আসছে 25 জন, তার মিছিলে লোক আসছে 15 জন, এবং এই 15 জন এবং 25 জনের মিছিল দেখে সরকারকে নার্ভাস হয়ে পড়তে হলো কেন? আজকের কর্মসূচিটা আওয়ামী লীগের ছিল, কিন্তু সফল করে দিয়েছে বিএনপি এবং জামাত। মাঠে আমরা দেখেছি যে বিএনপি এবং কায়দাটায় জামায়াতের বিএনপির কর্মসূচি, জামাতের কর্মসূচি, আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় ফেস করেছে, একই অবস্থা আমরা একই দেখছি। ফরম্যাটটা শুধু চেঞ্জ হয়েছে। মোড়ে মোড়ে ছাত্রলীগের হোন্ডা মিছিল, আজকে মোড়ে মোড়ে ছাত্রদলের হোন্ডা মিছিল। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর ভেতর থেকে আবার এর উৎসটা কি? উৎসটা ক্ষমতা। বেগম খালেদা জিয়াকে যখন অন্যায়ভাবে জেলবন্দি করা হলো, কারাগারে পাঠানো হলো, তার শাস্তি দেওয়া হলো, কই এই আজকে যারা হ্যাডম দেখাচ্ছে তাদের তো দেখা যায়নি। তার মানে হলো আপনার হাতে যখন ক্ষমতাটা থাকে তখন আপনি আপনার শক্তিটা দেখাচ্ছেন। আওয়ামী লীগের হাতে ক্ষমতা কি আছে? ওই যে বললাম যে তার একটা ভোট ব্যাংক আছে, তার হাতে বিপুল টাকা আছে। গত 15 বছরে বৈধ অবৈধভাবে তারা যে ইনকাম করেছে, আয় করেছে, সেটি ইনভেস্ট এখানে সে করতে পারবে। প্রশাসনের মধ্যে তার এক ধরনের লোক আছে। আর আওয়ামী লীগ গলা কত দিনে বড় হবে এটি নির্ভর করছে আপনি আসলে কি করছেন। আওয়ামী লীগকে তাড়িয়ে যে বিকল্প রাজনীতির কথা আপনি বলেছিলেন, সেই বিকল্প রাজনীতি কি আপনি তৈরি করতে পেরেছেন? নেপালের গণঅভ্যুত্থানের পরে সেখানকার তরুণরা ক্ষমতায় বসেছে, আর আমাদের তরুণদের দেখলে পাড়া মহল্লায় অনেক জায়গায় তারা মানুষ ঘরের দরজা আটকায় বা উকি দেয়, তা না হলে মপ করে ঘরের মধ্যে ঢুকবে, চাঁদা আদায় করবে। তো এই যে স্পেসটা তৈরি করার দায়টা তো আমি মনে করি যে জুলাইয়ের পক্ষের যারা তাদের। শরীফ ভাই, আপনার কাছে আমি আবারও আসবো।